শেখ হাসিনা একদিনে ফেসিবাদ হয়ে ওঠে নাই। শেখ হাসিনাকে কারা কিভাবে ফেসিবাদ বানাইলো সেটা প্রত্যেকটা ধাপে ধাপে আমরা দেখানোর চেষ্টা করি। তার একটা পার্ট ছিল বিচারিক হত্যাকাণ্ডের পার্ট। দেখেন ৭১ মুক্তিযুদ্ধে যারা যুদ্ধাপরাধ করছে তাদের বিচার হইতে হবে, কিন্তু আপনি এটা পারবেন না যে হচ্ছে কাউকে আপনি মানে শাহবাগে দাঁড়ায়া ডাইরেক্ট দাবি করবেন হচ্ছে যুদ্ধাপরাধ, আপনি বলবেন যুদ্ধাপরাধের বিচার চাই, আপনি এটা বলতে পারবেন না তমুক যুদ্ধাপরাধী তার ফাঁসি চাই। আপনি তাহলে আগে রায় দিয়ে দিচ্ছেন, শাহবাগে দাঁড়ায়া আগে আপনি মব ক্রিয়েট করছেন, রায় দিয়ে দিচ্ছেন যে তমুক হচ্ছে যুদ্ধাপরাধী, তমুকের ফাঁসি চাই। আপনার উচিত ছিল যে যুদ্ধাপরাধের বিচার চাই। আপনি একে তো আপনার বিচার হচ্ছে ভুয়া, ভুয়া কিভাবে সেটা বলছি। দ্বিতীয়ত হয়েছে আপনি ৭১ যারা ভিকটিম ছিল, ৭১ ভিকটিমকে শুকরঞ্জন বালির ভাই তাকে পাকিস্তানি আর্মিরা হত্যা করছে। আপনি সে ৭১ ভিকটিম পরিবারের তার আরেকজন ভাই যে সে যখন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হচ্ছিল তাকে আপনি গুম করে নিয়ে গেছেন। ভিকটিম পরিবারকে আবারও ভিকটিম বানাইছেন, সেটা সমর্থন জানাইছেন। আমি আরেকটা এক্সাম্পল দেবো আপু, সেটা হচ্ছে আপনি দেখবেন যে হচ্ছে নিজামীর সাক্ষ্য, নিজামীর ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে প্রদীপ কুমার দেব, তাকে ১০ লাখ টাকা অফার দেওয়া হয়েছে, সে রাজি হয় নাই, তারপর তাকে আবার গুম করে ফেলা হয়েছে। মানে ভিকটিম পরিবারকে আবার ভিকটিম, এই প্রশ্নগুলো আছে এইজন্য যেহেতু এটা বিচারিক হত্যাকাণ্ডের পার্ট ছিল, এই প্রশ্নগুলো আছে আমাদের জায়গা ছিল। কিন্তু আমি এটা বুঝতে চাই যে ছাত্র শিবিরের কাছে কি এই যে যারা আসলে স্বাধীন বাংলাদেশ চায় নাই, শুধু তাই না তখন পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, এখানে হয়তো একজন দুইজন তাদের বিরুদ্ধে হয়তো অভিযোগ প্রমাণ করা যেত কিনা সেই প্রশ্ন আছে, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে তারা তখন পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, সেই অভিযোগ অবশ্যই আছে। সেই জায়গা থেকে তারাই কি ছাত্র শিবিরের আদর্শ কিনা সেই প্রশ্নটা জানতে চাই। মুশকিলটা অন্য জায়গায়, প্রশ্নটা অন্য জায়গায়। সেটা হচ্ছে আমরা ৭১ এই যেই ফ্রেমিংটা পরবর্তীতে করা হয়েছে ৭১ পরবর্তী সময়ে মুজিববাদী স্টাইলে যে ফ্রেমিং করা হয়েছে, এই ফ্রেমিং এর বাইরে আমরা ৭১টাকে পিওরলি জানতে চাই। ৭১টাকে আপনি যখন কারোর উপর চাপাই দিবেন মুজিববাদী স্টাইলে, তখন বয়ানটা ইয়া করা যাবে না। জামাত ইসলামী স্বাধীন বাংলাদেশ চায় না, এটা তো মুজিববাদী ফ্রেমিং না, এটা তো রিয়ালিটি। কে অপরাধী এটা তো বিচার হইতে হবে। আমরা দেখাইছি আপনি বিচার হইতে দেন নাই, আপনি সাইদিকে বলছেন অমুকের ফাঁসি হইতে হবে, যখন হয় নাই আপনি দেখেন যে একদিনে ২০০ শতাধিক মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। খালেদা জিয়া যখন আরবির বিরুদ্ধে বলছে যে হচ্ছে এটা হত্যাকাণ্ড হইতেছে, তখন ডেইলি স্টার ছাপাইছে যে ২-১টা মানুষ মরছে, এটা নিয়ে খালেদা জিয়ার মায়া কান্না কেন, শহীদ মিনারে অবমাননা হচ্ছে। মানে মানুষের জীবনের সাথে এটা, একে তো আপনি ভুল বিচার করতেছেন, আবার মানে দাবি করতেছেন ফাঁসি, আবার এটার জন্য আরো মানুষকে হত্যা করতেছেন। এই বিচারিক হত্যাকাণ্ড আমরা দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি এটা বিচার। প্রবলেম কোথায়, কেন দেখাইছে আপু? মূল কারণটা আমি বলি। মূল কারণটা হচ্ছে আপনি যখন ১০০ মানুষকে ২০০ মানুষকে ২ দিনে হত্যা করছেন, মেঘদা যখন দাঁড়ায়া বলে যে শাহবাগে দাঁড়ায় যখন ঐক্যমত হয় এটা সার্টিফাই করে, পুলিশ বলে যে আমরা তো হত্যা করলে এনজয় করতেছি। আবার যখন সাপ্লাই যখন লাইট বন্ধ করে মারবেন, মেঘদা যখন আপনার একটা মুক্তাঞ্চল ঘোষণা দিবেন, সে বলেছে মারাটা আমি এনজয় করতেছি। জুলাই এসে যখন আবার সে ওই গুলিটা মারে, সে ওই আগের প্র্যাকটিসটা ভুলতে পারে না। অন্য টপিকে চলে যাচ্ছি, সেই জায়গাটায় আসবো। আমার প্রশ্ন ছিল হচ্ছে যে তাদের এই বিচার নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তাদের ফাঁসি না হলো কোনো না কোনো শাস্তি যে হতো না সেটা কিন্তু কেউ বলতে পারে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তারা নির্দোষ সেটা তো বলা যায় না, কিন্তু তাদের যে স্বাধীনতা বিরোধী অবস্থান ছিল এবং তারা যে নির্দোষ না সেই প্রশ্নটাও ছিল। সেই জায়গা থেকে আমি জানতে চাইছি তারাই কি ছাত্র শিবিরের আদর্শ কিনা। আপা আমরা এখানে কেউ আমাদের আদর্শ হিসাবে এখানে আমাদের আলোচনা আসে নাই। আমরা সাউদ্দিন কাদের চৌধুরীর ছবি দেখাইছি না, আমরা কে আমাদের আদর্শ হিসেবে দেখাই না। আমরা দেখাইছি আওয়ামী লীগের ভুল কোথায় হয়েছে, আওয়ামী লীগ কোথায় ক্রাইমটা করছে, তারা বিচারটা ফেয়ার করে নাই, বিচারিক হত্যাকাণ্ড করছে, সে জায়গায় আমরা দেখাইছি। ডিসকাশনটা এই জায়গায় ছিল। এটা তো শুধুমাত্র বিচারিক হত্যাকাণ্ড না, আরো অনেক আছে। এটা তো সবগুলাই আনছি, গুম খুন আরো অনেক আছে, তাই না? পুরো সময়টা আমরা সবগুলো আনার চেষ্টা করেছি। ওকে, আচ্ছা আসবো আমি আপনার কাছে আবারও পরে। মেঘমল্লার বসু, আপনারা যে এটা ছবি ভাঙতে গেলেন অনেকে মিলে, আপনারা গেলেন ওখানে, এরকমটা অনেকেই বলছে যে আপনারা ওখানে গেলেন এবং প্রতিবাদ জানিয়েছেন এবং মব করেছেন, সেরকমটাও বলা হচ্ছে। সমস্যাটা কি হতো, মানে এখানে তারা তাদের ছবি যে ওখানে আছে, এই ছবি যে অন্য কোথাও নেই তাও তো না, তাহলে যেখানে যেখানে আছে সেখানেই কি সব জায়গায় যাবেন যে তাদের ছবি থাকতে পারবে না? দেখেন এখন মানে আমি তো প্রাইমারিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি, সো গোটা দেশে হলেও আমার জিনিসটা খারাপ লাগে, কিন্তু এটা আমার প্রাইমারি রেসপন্সিবিলিটি না। দ্বিতীয়ত হচ্ছে মবের কথা যেটা বলা হচ্ছে বা বারবার করে এই ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এখানে আপনি নিজেও বলতে গিয়ে বললেন যে আপনারা যে ভাঙতে গেলেন, কেউ ভাঙতে যায় নাই। ওইখানে মানুষজন ছিল, তারা ছিল, তারা দাঁড়ায় ছিল, তারা প্রক্টোরিয়াল টিম আসা পর্যন্ত ওয়েট করছে। ছবিগুলা যা খোলা হয়েছে সেগুলো প্রক্টোরিয়াল টিম খুলছে।
সো এখানে বরং আসলে ন্যারেটিভটা হওয়া দরকার ছিল এইটা, যে এখানে এরকম একটা ওইখানে একটা ক্রোধের উদ্গীরণ সত্ত্বেও ওইখানে আমরা আগ বাড়ায় যাই, কোনো কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা করি নাই, যে এখানে একটা কোনো মারামারি হোক, কোনো একটা গন্ডগোল হোক, সেই কাজ কিন্তু আমরা করি নাই। দ্বিতীয় কথা যেটা খুব গুরুত্বপূর্ণ, যে কথা হচ্ছে ফরহাদের কথাতেও আসলো, তিনি বলতেছেন যে 24 খুব গুরুত্বপূর্ণ। তিনি নিজেই বললেন যে 71-কে 24-এর বিরুদ্ধে দাঁড় করানোর যে রাজনীতি, সেই রাজনীতি উনি সমর্থন করেন না। তো উনি বলতেছেন যে 71-এ আমরা স্বাধীনতা মানচিত্র পাইছি আর ভূগোল পাইছি, কিন্তু আধিপত্যবাদ থেকে 71 আমাদের মুক্তি দেয় নাই। সেই আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার যে লড়াই, সেটা বিজয়ী হয়েছে আমরা 24-এ এসে। এটা আমরা কিসের বেসিসে বলতেছি? যে ধরেন আমি যদি বলি যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের রাষ্ট্রের প্রধান ক্রাইসিস, তাহলে 24-এ এই নতুন সরকার হওয়ার পরেও তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রামপাল যে বিদ্যুৎ কেন্দ্র চুক্তি, সে রামপাল চুক্তির মধ্যেই আছে, সেখানে কোনো রকম হাত পড়ে নেই। আমরা আদানির সঙ্গে যেইভাবে বিদ্যুৎ আনতেছিলাম ঠিক একইভাবে বিদ্যুৎ আনতেছি। আমরা 2 মাস আগে দেখছি যখন ভারতীয় সীমান্তে মানুষ মারা যাচ্ছে, তখন ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস একইভাবে শেখ হাসিনা যেরকম ম্যাঙ্গো ডিপ্লোমেসি করতেন, সেই আম পাঠানোর ডিপ্লোমেসি করছেন। সো উনি যেটার উপর ভিত্তি করে 71 এবং 24 কেন 71-কে সমানভাবে দেখতে হবে এটা বলতেছেন, এই গোটা ফ্রেমওয়ার্কটার সাথে আমি একমত না। আমি মনে করি 24 একটা বিশাল গণ অভ্যুত্থান, এরকম গণ অভ্যুত্থান আমরা 69-এ পাইছি, মানে আর গণ অভ্যুত্থান 90-এ পাইছি, 24-এ পাইছি। সো এগুলো আমাদের গণ অভ্যুত্থান, এগুলোকে আমরা ওন করি। হাজার হাজার মানুষ মারা গেছে, যারা সেই হত্যাকাণ্ড করছে সেই হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। একইভাবে 1971-এর যেই হত্যাকাণ্ড, যদি আমরা এখানে আসলে এই জায়গাটায় একমত হইতে পারি, আমি আর ফরহাদ, যে ফরহাদের বক্তব্যে মনে হলো যে তিনিও বলতে চাচ্ছেন যে আসলে সেই বিচার যেহেতু ঠিক হয় নাই, তাহলে আমরা আর একটা কাজ করি না কেন? এখন তো আমাদের কাছে আইনি সুযোগ আছে, আমরা ওই বিচারগুলো আরেকবার দফা করি, তাহলে তো আচ্ছা, এখানে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মেঘমুল্লার আপনি তো অনেক স্লোগান দিয়েছেন, যে নিজামীর, আমরা পাল্টাপাল্টি স্লোগান শুনছি যে নিজামীর বাংলায় শাহবাগের ঠাঁই নাই, মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই। এটা আমাদের তরফ থেকে দেওয়া হয়নি। আচ্ছা, অন্যরা দিচ্ছে, কিন্তু আমি জানি তুমি জানি শিবির মানে পাকিস্তানি, এ ধরনের স্লোগান তো আপনারা দিয়েছেন। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে এখন যারা পাকিস্তানের একটা সময় স্বাধীনতা চায়নি বলে তাদেরকে পাকিস্তানি বলছেন, কিন্তু বিগত সময়গুলোতে যারা অন্য একটি দেশের, পার্শ্ববর্তী দেশের স্বার্থ কায়েমের রাজনীতি করে গেছে এবং তাদেরই স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশে এত মানুষকে প্রাণ দিতে হয়েছে শেষ পর্যন্ত, এবং এত গুম খুন হত্যা হয়েছে, তাহলে আপনারা এই যে যারা এই কাজটা করলো তাদেরকে এই কথা তো বলতে শুনি না যে তারা ভারতীয়? গালি যখন দেবেন তখন সবাইকেই তো, মানে যখন শেখ হাসিনা আমল ছিল, আমার প্রচুর ভিডিও পাবেন যে আমি শেখ হাসিনা বা ভারতীয়দেরকে আওয়ামীপন্থীদেরকে ভারতীয় বলতেছি। আমি নরেন্দ্র মোদীর বাংলাদেশে মুজিব বর্ষের আগমনের সময় বিশ্ববিদ্যালয়ে প্রোটেস্টে ছাত্রলীগের হাতে মাইর খাওয়া লোক, কাজে আমাকে এই কথা বলার তো কোনো পয়েন্টই নাই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান। শেষ হয়ে যায়নি, এখনো তো শেষ হয়ে যায়নি সেটা। হ্যাঁ, মানে আমি তো 5 আগস্টের পরেও যখন বন্যার, মানে কৃত্রিম বন্যা হয়েছে, আমরা তার বিরুদ্ধে মিছিল করছি। যখন কিনা সীমান্তে মানুষ মারা গেছে, আমরা সীমান্তে মানুষ মারা তার বিরুদ্ধে মিছিল করছি, প্রোগ্রাম করছি। কিন্তু বাংলায় থাকতে পারবে না, বাংলায় থাকতে পারবে না বলা হচ্ছে না, বাংলায় থাকতে পারবে না বলছে না। একটু বলি, তাহলে এটা একটু ক্লিয়ার করি। আমি যখন বলতেছি যে অমুক মানেই পাকিস্তানি, তখন আমি পাকিস্তান অ্যাজ আ স্টেট বা পাকিস্তান একটা জনপদ হিসেবে বুঝাচ্ছি না, আমি পাকিস্তান একটা কনসেপশন হিসেবে বুঝাচ্ছি। পাকিস্তান একটা কনসেপ্ট, পাকিস্তান একটা আইডিওলজি, যেটা বলে যে হাজার হাজার মাইল ডিস্টেন্সের 2টা ভূখণ্ড, যাদের মধ্যে মিনিমাম হিস্টোরিক্যাল এবং কোনো রকম কমনালিটি নাই, তারা শুধুমাত্র ধর্মের কারণে একটা রাষ্ট্র হয়ে থাকতে পারে। 1947-এ আমার পলিটিক্যাল পূর্বসূরীরা 1947 সাল থেকে বলছে যে এটা একটা ডুমড প্রজেক্ট, এবং 47 থেকে 71 পর্যন্ত এই কারণে কমিউনিস্টরা খুন হয়েছে, গুম হয়েছে, মারা গেছে, জেলে পচে মরছে। কাজে 71-এ যখন বাংলাদেশ হয়েছে, সেটা আমার একটা পলিটিক্যাল ভিক্টরি, এবং সেটা জামাত ইসলামের একটা পলিটিক্যাল ডিফিট। নিজামী মানে গোলাম আজমদের পরাজয়ের উপরই বাংলা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের পলিটিক্যাল পরাজয়ের উপরই বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। কাজে আপনি যদি বলেন যে গোলাম আজমের বাংলায় শাহবাগীর ঠাঁই নাই, আমি অবশ্যই বলবো তুমিও জানো আমিও জানি গোলাম আজম পাকিস্তানি। সেটার জন্য যদি আপনি বলেন যে হ্যাঁ শেখ হাসিনা হিন্দুস্তানি, ফাইন, আমার তো শেখ হাসিনাকে হিন্দুস্তানি বলতে কোনো চাপ নাই। কাজে সেই তর্কটার বাইনারি তৈরি করার এখানে কোনো পয়েন্ট না। গালি যখন দেবেন তখন বৈষম্যবিহীন বাংলাদেশে তার সকলকে সমান গালি দিতে হবে কিনা সেটাই আমি বলছি আর কি। আসবো এই জায়গাটায়, আমি একটা প্রসঙ্গে, ডিফারেন্ট একটা প্রসঙ্গে আমি আসি, সেটা হচ্ছে এস এম ফরহাদ। আমরা দেখলাম যে মাঝখানে সোহরাওয়ার্দীতে জামাতের যে অনুষ্ঠান হলো, সেখানে আমরা শুনলাম জামাতের নায়েবে আমির তিনি বলেছেন যে এত মানুষ 7 মার্চেও হয়নি, ঐতিহাসিক সেই 7 মার্চেও এত মানুষ হয়নি। মানে সবসময় এই ঐতিহাসিক সময়ের সাথে 71-কে কেন্দ্র করে সেই সময়ের সাথে আপনাদের তুলনা করতে হচ্ছে কেন? আমি জানি না জামাতের তুলনা কেন করছে, এটা জামাত ভালো বলতে পারবে। আমার মেঘদার কিছু কনসার্নের কথা আছে আর কি। তো মেঘদা বলছেন যে হচ্ছে ওনারা আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ ভালো ভালো কথা বলছেন, অনেক সময় অনেক রোল প্লে করছেন। দেখেন এই ঘটনা 71-এর আগেও ঘটেছে আর কি। আমি আপনাকে বলি যে আমাদের পাকিস্তান আমলে সবচাইতে বেশি সময় ক্ষমতা ছিল কি? সবচেয়ে বেশি সময় ক্ষমতা ছিল আপনার আইয়ুব খান।
আইয়ুব খান হচ্ছে মোটামুটি 58 থেকে 79 পর্যন্ত মনে হয়, বেশ লম্বা সময় ছিল সেই সময়টা। তখন ওনারা আইয়ুব খানের বিরুদ্ধেও বলতো, আবার আইয়ুব খানের সবচেয়ে বেশি বাজেট পাইতো, তারা সবচেয়ে বেশি সাপোর্ট পাইতে পারে কিভাবে। পরে পলিটিক্যাল সায়েন্সের এক প্রফেসর এটা লিস্ট প্রকাশ করছিল আর কি তখন, যে আমাদের সাথে কারা কারা আছে, কি কি সাপোর্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শেষ করি বলছি। তো এইভাবে একই সাথে আইয়ুব খানই সেই ব্যক্তি যে মুসলিম লগুলোতে হাত দিতে চাইছিল, আইয়ুব খানের সেই ব্যক্তি যে মুসলিম পার্টিগুলোকে চেপে রাখছিল, আইয়ুব খানের সেই ব্যক্তি ইসলামিক সিমটমসগুলোকে সবসময় টর্চার করে রাখতো। যেমন জামাতে মওদুদিরে ফাঁসি রাখিয়ে দিয়েছিল, যে ফাঁসি দেবে, জামাতকে নিষিদ্ধ মানে কর্নাট করে রাখা, চাপে রাখা, সবকিছু করছে। শুধু জামাত না, অন্যান্য ইসলামী দলগুলো সেই সময়টাতে। তো পরবর্তীতে এসে আচ্ছা বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন হইল হচ্ছে ক্ষমতা হস্তান্তর না হওয়ার কারণে। ক্ষমতা হস্তান্তর কার কারণে হয় নাই? ক্ষমতা হস্তান্তর হয় নাই, ক্ষমতা হস্তান্তর না হওয়ার পেছনে মেনে তো ভুট্টো দায়ী। ভুট্টো ক্ষমতা হস্তান্তর করতে দেয় নাই, তো ভুট্টো ক্ষমতা হস্তান্তর করতে দেয় নাই। পরবর্তীতে এত বড় যুদ্ধ হইলো, এত মানুষ হত্যা হইলো, সবকিছু হইলো। ভুট্টো কি ইসলামপন্থী না বামপন্থী? সে আলাপে আসেন। বারবার সবসময় বলা হয় যে মানে সেই সময় আমরা টর্চার ছিলাম, পরে টর্চার ছিলাম। অলওয়েজ পাকিস্তান আমলে ঘিও খাইতো বামরা, আবার মেকি বিরোধিতা করতো বামরা। এই আওয়ামী পিরিয়ডও যখন 13-14 সালে ইলেকশন হয়, ইলেকশনের 153টা আসন যখন উইদাউট ইলেকশন এমপি আওয়ামী লীগ জিতে আসে, সেটাকে শাহবাগের সমর্থনকারী প্রত্যেকটা স্টেট আমাকে বলতে দেবেন আপু, প্রত্যেকটা স্টেট একচ্ছত্রভাবে সাপোর্ট দিছে আওয়ামী লীগকে কিভাবে বিধান নির্বাচনের ক্ষমতায় আসতে হয় এম্পাওয়ার করছে। এবং 4টা সিটি কর্পোরেশন যখন 13 সালে নির্বাচন হয়েছে, নির্বাচন হওয়ার সময় যখন বিএনপি জিতলো এবং আওয়ামী লীগ হারলো, তখন মেঘদা পোস্ট করছিল, এখনো পোস্টটা আছে, খুঁজে পাওয়া যাবে, যে হচ্ছে আওয়ামী লীগ একমাত্র বিকল্প, আওয়ামী লীগকে থাকতে হবে। মেঘদা ছিল রিয়েকশন এটা, যে বিএনপি এরা আসলে এখানে মৌলবাদ গজাবে, এই গজাবে, সে গজাবে। এবং পরবর্তীতে যখন উইদাউট ইলেকশন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এটা ওনারা সবাই এনজয় করছে, সবাই এটার বিরুদ্ধে কেউ শাহবাগের কোনো শক্তি একটু শব্দ করে নাই। এভাবে এম্পাওয়ারও করবে, তো ক্ষমতায় বসায় ফেসিবাদ বানাবে। মেঘমল্লার বসু আপনার কাছে শুনতে চাই যে জামাতকে বা অন্যান্য ইসলামপন্থী দলগুলোকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ কি আপনাদের পছন্দের দল ছিল কিনা, বা এখনো কি সেরকম কিছু ভাবেন কিনা ভবিষ্যতের জন্য? যেমনটি বললো যে চীনপন্থী বা যারা রাজনীতি করেছেন বাম দলগুলো, তখনও কিন্তু মুক্তিযুদ্ধকে সেভাবে সমর্থন দেয়নি, আপনি জানেন। এবং আমরা এমনও শুনছি যে তারা বলেছেন এটা দুই কুকুরের কামড়াকামড়ি, তাই না? সেটা নিয়ে তো আপনারা কখনো সেভাবে কথা বলেন। আপনি একটু সংক্ষেপে এটা বিষয়ে বলেন, এটা বিরতিতে যাবো। আচ্ছা, দুই কুকুরের কামড়াকামড়ির যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা একটা আওয়ামী ন্যারেটিভ। এই ন্যারেটিভটা হচ্ছে মাওবাদীদের একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ তাদের ডিসেন্টিং ওপিনিয়নে এই কথা লিখেছিল, যাদের প্রসঙ্গে এটা বলা হয় সেই মাওবাদী বামপন্থীরা বাংলাদেশের অর্গানিক বাংলা মুক্তিযুদ্ধের ফোর্সের সব থেকে প্রধান ফোর্সগুলোর একটা ছিল। দ্বিতীয়ত কথা হচ্ছে যে উনি বলছেন যে 2013-তে যে 2014-র যে নির্বাচন, সেই নির্বাচনে আসলে ভাই একটা মানে কলেজ ফার্স্ট ইয়ার পড়ুয়া পোলার পলিটিক্যাল অপিনিয়ন যেটা বললেন, এটা বামপন্থীদের কেউ কেউ তো মুক্তিযুদ্ধ চায়নি, আপনি তো জানেন এটা, যে স্বাধীন বাংলাদেশ তো চায়নি সেই সময়টা। কিন্তু সেটা বামপন্থীদের খুবই মার্জিনাল একটা অংশ, কারণ আপনি যাদেরকে তখন প্রধান পিকিংপন্থী রাজনীতিবিদ যারা সিরাজ শিকদার বলেন বা রাশেদ খান মেনন বলেন বা আপনার হায়দার আবর খান রণ বলেন, তারা বিশাল বিশাল মুক্তাঞ্চল বানায় মুক্তিযুদ্ধ করছে। পিকিংপন্থীদের বৃহত্তর অংশ মুক্তিযুদ্ধের যারা চায়নি তাদের নিয়ে কখনো আপনারা কোনো কথা বলেন না, সেটাই আমি বলছি আর কি। সেটাও এস এম ফরহাদ, মানে তারা কি এখনো কেউ এসে দাবি করতেছে যে হচ্ছে যে এই জন্য মানে তাদের ওই সময়ের আইকনদের সামনে নিয়ে এসে সেলিব্রেট করতেছে? মানে এই দুটো ইকুইভ্যালেন্ট কেন আমি বুঝতে পারছি না। আমি একটা কোশ্চেনের উত্তর দিই, সেটা হচ্ছে যে 2014 নির্বাচনটা নিয়ে একটু কথা বলি। 2014 সালে মেঘমল্লার বসুর ব্যক্তিগত ওপিনিয়ন ধরে বামপন্থীদের সামগ্রিক অবস্থানকে এটা করাটা মানে কারেক্ট হইতেছে না। এটা ফরহাদও জানেন, ফরহাদ অনেক ভালো বিচারক, শাহবাগকেও বিরোধিতা করে না তখন, অবশ্যই বিরোধিতা করে। 2014 সালের যে ইলেকশন, সেই ইলেকশনে সিপিবি বলেন, বাসদ বলেন, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো যারা শাহবাগে একটু বলে নিয়ে আওয়ামী লীগকে সমর্থনও করছে, তারা কিন্তু কেউ 2014 ইলেকশনে অংশগ্রহণ করে না, এবং তাদের ক্লিয়ার অবস্থান ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্ট লাগবে। হ্যাঁ, সো তাহলে আপনি 2014-র যে মানে ভোটারবিহীন নির্বাচনের রাজনীতি, সেটার জন্য আপনি কিভাবে বামপন্থী? সেটা বলছি না, আমি বলছি হচ্ছে আপনি মানে এই আওয়ামী লীগকে যে ক্ষমতা আসতে হইলো এবং আসার পরে বিএনপি জামাত যে ক্ষমতা থেকে পতন করার জন্য আন্দোলন করলো, সেই আন্দোলনে স্পষ্ট বিরোধিতা করছে বামরা। এই যেগুলো এই আন্দোলন হবে না, এখানে এই আগুন ধরাচ্ছে, এই করতেছে, সেই করতেছে। এই বিএনপি জামাত যে ঐক্যবদ্ধ আন্দোলন করতেছিল আওয়ামী লীগকে নামানোর জন্য, সেই আন্দোলন সফল হতে দেয় নাই বামরা। এখানে আওয়ামী লীগকে এম্পাওয়ার করছে, আপনি কুসুম কুসুম বিরোধিতা করবেন আর আন্দোলন করতে দিবেন না। মানে আমি বলছি যে এস এম ফরহাদ যেটা বলছে সেটা আসলে সত্যি, এই ঘটনাটা ঘটেছে, আমরা দেখেছি যে বিরোধিতা ছিল, কিন্তু কুসুম কুসুম আমি বিরোধিতা করব, আর বিএনপি জামাতকে বিরোধিতা করতে দেব না। জামাত ইসলামী দল হিসেবে ক্লিয়ার করে নেই। আমরা দেখেছি যে বিভিন্ন সময় ক্ষমা চাইবার অনুরোধ আসে, বিভিন্ন জায়গা থেকে দাবি আসে, এবং আমরা শুনি যে যদি অপরাধ করে থাকে তাহলে আমরা সেই ভুল এবং ক্ষমা স্বীকার করছি, যদি শব্দটা থাকে। এটা ছাত্র শিবিরকে বিব্রত করে কিনা? জামাতে কোনো ইস্যুতে ছাত্র শিবিরকে বিব্রত করার প্রশ্নই আসে না। এই যে যুদ্ধ অপরাধের অভিযোগটাও বিব্রত করে, কোনো ইস্যুতে বিব্রত করার কোনো ইস্যুই আসে না। আমি 71-এর
জামাত ভূমিকাতে আমি অবজারভার হিসেবে যেভাবে দেখি, আমি যদি বলি আর কি, ৭১ হয়েছে ভুট্টো তার ক্ষমতা হস্তান্তর না করার কারণে, মানে করতে না পারার কারণে, ভুট্টোর কারণে। কিন্তু যখন ইলেকশন হইল, ইভেন যখন গণ অভ্যুত্থান হইল ইলেকশনের আগে, সে গণ অভ্যুত্থানে দেখবেন শহীদ আসাদ যখন মারা যায়, শহীদ আসাদের জানাজা পড়েছিল কে জানেন? জামাত ইসলামী তো মুক্তিযুদ্ধ করে না, এটা তো সত্যি। ঠিক আছে, আমরা হিস্ট্রিতে গেলে অনেক আলাপ করতে পারবো না, আমরা সর্বোচ্চ 30 সেকেন্ড নেব এখানে। তারপরে যখন ক্ষমতা হস্তান্তর করছিল না, জামাত স্পষ্টত ক্ষমতা হস্তান্তর পক্ষে যখন বিবৃতি দিল, তখন ভুট্টোর দল বিবৃতি দিয়ে উল্টা বললো যে জামাত হচ্ছে মুজিবপন্থী দল, আমরা ওই অঞ্চলের প্রগতিশীল যারা আছে তাদের সাথে আমরা একসাথে বসে ডিল করতে চাই। এটা হচ্ছে তাদের বক্তব্য। জামাত যদি ক্রাইম করে থাকে, ওয়ার ক্রাইম, অর্থাৎ কাউকে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ করে থাকে, সেটা একদম অভিযোগ দেন, সুস্পষ্ট অভিযোগ দেন। মুশকিল হলো শেখ মুজিব তো লম্বা সময় পাইছে, শেখ মুজিব যাদেরকে ক্ষমা করছে সেই লিস্টও এরা নাই, আবার যাদেরকে মামলা করছে সেই লিস্টও এরা নাই। তার কি এদের বিরুদ্ধে অভিযোগ ছিল না? অভিযোগ তো আছে, কিন্তু অভিযোগ প্রমাণিত যেভাবে হয়েছে সেই বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের প্রশ্ন আছে, এটা নিয়ে আমরা আলাপ করেছি। কিন্তু আমরা জামাতের যে পজিশনটা ছিল, জামাত তো স্বাধীন বাংলাদেশ চায় নাই, জামাত তো মুক্তিযুদ্ধ করে নাই, সেই জায়গা থেকে আপনাদের বিব্রত করে কিনা, আপনারা এরকম চান কিনা, ছাত্র হিসেবে আপনারা চান কিনা জামাত ইসলাম তাদের পজিশন ক্লিয়ার করুক, যে আমাদের পজিশন তখন ভুল থাকলে আমরা সেটার জন্য দুঃখিত বা ক্ষমা চাই? আমি হচ্ছে কোথাও মানে কোনো দুইটা এরিয়ার মধ্যে যুদ্ধ হলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যুদ্ধের নীতিমালা অনুযায়ী বা ইন্টারন্যাশনাল যেটা ফলো করা হয়, যদি কেউ ওয়ার ক্রাইম করে তার বিচার হইতে হয় বা বিচার হয়। আর যদি সেখানে সাধারণত অন্যান্য যে স্টেক হোল্ডার থাকে তাদের হচ্ছে যে কোনো একটা স্ট্যান্ড নেওয়ার রাইট থাকে, পলিটিক্যাল স্ট্যান্ড, আবার হচ্ছে যুদ্ধ করা, কাউকে আক্রমণ করা, হত্যা করা, ধর্ষণ করা, দুইটা ডিফারেন্ট কেস। আমি যেটা বিশ্বাস করি, জামাত পলিটিক্যাল স্ট্যান্ড হিসেবে হয়তো মানে যে স্ট্যান্ড নিচ্ছে সেই স্ট্যান্ড রং স্ট্যান্ড ছিল, কিন্তু ক্রাইম করে নাই, এটা হচ্ছে। আর যদি ক্রাইম করে কারো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ কোর্টে প্রুফ করবেন। এখন কোর্টে আপনি যুদ্ধের পরে লম্বা সময় আসে নাই, এখন আমি আবারও আমরা বিচারের জায়গাতেই ঘুরে ফিরে চলে আসছি। কিন্তু ধরেন বিচারের ব্যাপারটা নিয়ে আমরা কথা যদি না বলি, কিন্তু স্বাধীন বাংলাদেশ তো চায়নি, যে দলটি স্বাধীন বাংলাদেশের জন্ম হোক সেটাই চাইলো না, এখন সেই দল এই দেশটা শাসন করতে চায়। এই ব্যাপারটা আপনাকে কেমন, মানে আপনার ভেতরে কোনো বিব্রত বোধ আনে কিনা কখনো? আপনারা চান কিনা পরিষ্কার করুক তাদের অবস্থান? এটা জামাত তো মানে বারবার বলছে তারা ক্রাইম করে নাই। এখন তারা যদি ক্রাইম না করে, আপনি আসল মুশকিলটা কোথায় আপু? এটা হচ্ছে আমরা যে অপরাধী, পাকিস্তান আর্মি তো দুনিয়ার রেপ, হত্যাকাণ্ড, যা আর ক্রাইম সব করছে, আবার ভুট্টো দল এখানে মেন প্রায়। আমরা এই টিক্কা ভুট্টো চক্রকে দায় মুক্তি দেই, যারা আসলে অপরাধী তাদেরকে না বলে। মনে করেন তখন যদি 70 ইলেকশনের ভোটের হিসাব দেখেন বা জামাতের স্ট্যাটিস্টিক্স দেখেন, জামাত হলো সবচাইতে দুর্বল এবং একটা গৌণ পার্টি, যাদের কোনো ক্যাপাসিটি ছিল না। এরপরও আপনি যখন আপনি দেখেন, এরপরও তখন যে মুসলিম লীগ ছিল, পিপি ছিল, এবং হচ্ছে পিটিআই ছিল কিনা, এটা আপনি কি মনে করেন? তখন হ্যাঁ, জামাতের তখনকার যে পজিশন, তখন বাংলাদেশ হিস্টোরিক্যালি জামাতের তখনকার পজিশন ছিল, এটা তো মানে তাদের সরি বলা উচিত কিনা, সেটা তো গোলাম আজম সরি বলছে তখন, যদি সহ এসছে। আমরা যদি কিন্তু ছাড়া কিন্তু আমরা ক্রাইম ইস্যুতে যদি বলছে, যদি সে বলে যে ক্রাইম করে নাই, ক্রাইম ইস্যুতে যদি বলবে সে, আপনি যখন ক্রাইমের অভিযুক্ত বেশি যদি বলবে, আর পলিটিক্যাল স্ট্যান্ডের ব্যাপারে সরি, ক্রাইমের অভিযোগ কিন্তু আছে, বিস্তর অভিযোগ আছে, হয়তো ফাঁসি হতো না, কিন্তু সেই অভিযোগ আছে। আমার স্ট্যান্ড হচ্ছে আপনার ক্রাইমের অভিযোগ থাকে, ক্রাইম অভিযোগ আসুক, ক্রাইমের বিচার হোক, সেটা হ্যাঁ, যদি কারো বিরুদ্ধে সেটা হতে পারলে খুবই ভালো হতো। এবং আমরা জানি না আগামী লাস্ট 10 সেকেন্ড সেটা হচ্ছে যখন এই যে কাদের মোল্লার ফাঁসি হলো, তখন দেখবেন যে হচ্ছে ভুট্টোর দল, যেটা মেইন ক্রাইম মানে মেইন ক্রিমিনাল, তারা কাদের মোল্লার ফাঁসি হওয়াটাকে মানে কি করছে, এটা বিরুদ্ধে প্রস্তাবকে বিরোধিতা করছে, এনজয় করছে। অর্থাৎ তারা বামপন্থী, যে বামপন্থীগুলো মেইন ক্রাইমটা করছে, তারা আবার কাদের মোল্লা ফাঁসির সময় বলছে ফাঁসি হওয়াটা রাইট, অর্থাৎ নিজেরাই ক্রাইম করবো, আবার নিজেরাই এনজয় করবো। আচ্ছা, মেঘমল্লার বসু, আমি এবার একটু আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে এই যে আমরা বলছি বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু যে কারণে এই বিচারিক হত্যাকাণ্ডটা হয়েছে শাহবাগ, সেই শাহবাগ তো আপনারাই তৈরি করলেন, হ্যাঁ? তো আপনার কি মনে হয় যে এটা আসলে আপনারা ঠিক করেননি কাজটা? না, এটা গণজাগরণ মঞ্চ কোনো আকাশ থেকে পড়া ইভেন্ট। গণজাগরণ মঞ্চের অনেকগুলো পূর্বাপর আছে। 1970-71 মুক্তিযুদ্ধের পর থেকেই যে ঘাতক দালালের প্রশ্ন যে এখানে যুদ্ধাপরাধীদের কিভাবে বিচার করা হবে, সেটা একটা পার্টিনেন্ট পলিটিক্যাল কোয়েশ্চেন ছিল। শেখ মুজিবুর রহমান ইন্ডেমনিটি দিয়েছেন, জিয়াউর রহমানের আমলে গোলাম আজম তার নাগরিকত্ব ফেরত পাইছেন। 90-এর দশক পর্যন্ত আস্তে আস্তে মোটামুটি আপনার এখানে যে
কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা নানান পলিটিক্যাল প্ল্যাটফর্মে অ্যাড্রেসড হয়েছে। সেখানে আপনার গণ আদালতের ঘটনা আছে, এখন ঘাতক দালাল নির্মূল কমিটিরও আপনি চাইলে এটার মধ্যে ধরতে পারেন। সেখানে যেমন জেলে থাকা শাহরিয়ার কবির থাকবেন, তেমনি মন্ত্রিসভায় থাকা আসিফ নজরুলও থাকবেন। আপনারা কিন্তু বিচার চান না, শাহবাগ থেকে আপনারা ফাঁসি চেয়েছেন। এবং সাইদের দিন যে রায়দিন 200 শতাধিক মারা গেল, সেটা কি আমি একটু শুনে নিই মোল্লার বসুর কাছ থেকে। এখন কথা হচ্ছে যে আপনি যদি একদম মানে গণজাগরণ মঞ্চ নিয়ে আমার স্ট্যান্ড জানতে চান, তাহলে আমি খুব ক্লিয়ারলি বলবো যে গণজাগরণ মঞ্চ এখানে একটা প্রবল সম্ভাবনা সৃষ্টি করেও সে বেসিক্যালি আওয়ামী লীগের পলিটিক্সের কাছে পরাস্ত হয়েছে। যে এখানে যুদ্ধাপরাধের ইস্যুটাকে কেন্দ্র করে যুদ্ধাপরাধীদের মানে প্রকৃত মানে কি বলবো বিচারের কথা বলে এখানে যেই রাজনৈতিক মানে একটা গণতন্ত্রায়নের দরজা খুলতে পারতো, যদি সেখানে আসলে আমরা জিততে পারতাম আওয়ামী লীগের সাথে ইন্টারনাল ব্যাটলটাতে, সেটা আমরা পারি নাই। কারণ আওয়ামী লীগের কাছে বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে অবশ্যই ঝামেলা আছে। সেই যে প্রসঙ্গটা নিয়ে আমরা কথা বলছি এবং যেটা আমরা শুনছি, যেটা বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, আমরা পুরো বিচারটাই তো এখন প্রশ্নবিদ্ধ রয়ে গেল। কার কতটুকু অপরাধ ছিল সেটা আমরা জানছি না, এবং আগামীতে কিন্তু সেই জানার সুযোগটা আমাদের একেবারেই নাই, খুব কম। সেই জায়গা থেকে আপনাদের দায় কি আপনারা এড়াতে পারেন? যে আপনারা তো ফাঁসি চেয়েছেন, দ্রুত বিচার চেয়েছেন, সেই করে তো আপনারা বিচারটাকে এইভাবে প্রশ্নবিদ্ধ করেন। এটা আপনি একদম 2013 আমার কাছে মনে হয় যে মিডিয়াতে যেহেতু এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আপনারা 2013 একটু রিভিজিট করেন, দেখেন তো এই যে বিচারের প্রক্রিয়া নিয়ে প্রথম হরতাল কারা ডাকছিল? তাদের নেতাদেরকে হচ্ছে জোরপূর্বক ধরে নিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে, রাজনৈতিক মামলা করা হচ্ছে। এটা কেন্দ্র করে প্রথম মিছিল কাদের ছিল? জামাত ইসলামী। জামাত ইসলামী হরতাল করছে সেই সময়, এর আগে। সো বিচারকে প্রভাবিত করার যে প্রক্রিয়া, এই বিচারকে প্রভাবিত করার প্রক্রিয়া তো একপাক্ষিক ছিল না। বিচারকে প্রভাবিত করার প্রক্রিয়া শাহবাগ থেকেও শাপলা থেকেও ওকে, কিন্তু সরকারি আমরা জানি হত্যা করা হয়। জামাত যে হরতাল দিল কাদের মোল্লা তখন ছাত্র ইউনিয়ন করতো। জাফরুল্লাহ অনেকবার বলছে, ডাক্তার জাফর হচ্ছে উনি তখনও বলছে, তখন সে ছাত্র ইউনিয়ন করতে, ছাত্র ইউনিয়ন নেতা ছিল কাদের মোল্লা। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, কিন্তু এটা এখানে তখন দিছিল আর কি, ওই যে কাদের মোল্লার সময় হরতাল দিছে। কাদের মোল্লা 71 এর সময় ছাত্র ইউনিয়ন করতো। এখন সে কি ছাত্র ইউনিয়ন করে যুদ্ধপরাধ করছিল? আমরা যখন পরে ক্রস চেক অন্যদের সাথে করছি না, না আমরা এখানে কারো বিচার করতে বসি নাই, এই জায়গাটা কারো বিচার করতে বসি নাই। কিন্তু আমি একটু বুঝতে চাই যে মেঘ মোল্লার বসু সেই যে দায়টা স্বীকার করলেন না, যে তারা এই বিচারের হত্যাকাণ্ডটা উস্কে দিয়েছে শাহবাগ, সেটা উনি স্বীকার করলেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এরপরে আমরা দেখলাম যে শাহবাগে যখন হত্যাকাণ্ড হলো তখন কিন্তু আপনি উল্লাস করলেন, শাপলাতে যে হত্যাকাণ্ড হলো তখন কিন্তু আপনি উল্লাস করলেন। আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ারলি বলা দরকার। আমি অনেস্টলি বলি, আমি একদম ভালনারেবল হয়ে বলি। সেটা হচ্ছে আমি যখন 6 মে আমি বিশ্বাস করি না ওখানে হত্যাকাণ্ড হয়েছে। আমার 6 মাস 8 মাস 10 মাস সময় লাগছে ওইখানে আওয়ামী যে ন্যারেটিভ, এটা যে সত্য না এই পর্যন্ত আসে। আপনি বলতে পারেন যে আপনি এত নাইভ কেন? আপনি এত নাইভ কেন? তার কারণ হচ্ছে তার আগের 3 মাস যেই পরিমাণ ডিসইনফরমেশন ক্যাম্পেইন জামাতের তরফ থেকে করা হয়েছে, তখন আর কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা ডিটারমাইন করার মতো কনটেক্সট ছিল না। আপনারা কি প্রভাবিত হয়ে গিয়েছিলেন আওয়ামী রাজনীতির দ্বারা? আমি কিন্তু তখন রাজনীতি করি না, আমি তখন স্কুলে পড়ি। মানে এখন 2013 পর থেকে 2025 একটা দীর্ঘ 12 বছর আছে। সেই 12 বছরে আমার এই বিষয়ক পজিশনগুলো নিয়ে একাধিক লেখা একাধিক জায়গায় আছে। কিন্তু এইটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে আমার 2013 পজিশনও এখানে স্ক্রুটিনির আন্ডারে আসতেছে। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আপনি আমার একটু বোঝা দরকার। তাহলে আপনার কি মনে হয় যে 2013 পজিশনটা তখন আপনি অল্প বয়স ছিল, বুঝতে পারেননি বলে আপনি করেছিলেন, এই তো? মানে অবশ্যই 5 মের যে ঘটনা, 5 মের ঘটনা নিয়ে পরে যখন আদিলুর রহমানকে আপনার গ্রেফতার করা হয়, একটু বলি যে হচ্ছে আদিলুর রহমানকে পরবর্তীতে গ্রেফতার করা হয়। ছাত্র ইউনিয়ন বিবৃতি দিছে যে আদিলুর রহমানকে গ্রেফতার করা মানে একেবারেই হচ্ছে আপনার এই যে মানে একদম বিচার প্রক্রিয়া এবং হিউম্যান রাইটসের যে ঘটনা সেটার বিরোধী। সো এইটা তো এভাবে করে ধরে লাভ নাই। কারণ আমি মানে এখানে মুশকিলটা হচ্ছে যে যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু যুদ্ধাপরাধের কোয়েশ্চেনে আওয়ামী লীগের সঙ্গে তৈরি করার চেষ্টা করা হচ্ছে না। আপনি করতেছেন বলতেছি না, আমি বলতেছি বৃহত্তর অর্থে আপনি যে পার্টিকুলার কোয়েশ্চেনগুলি করতেছেন সেই কোয়েশ্চেনগুলোও তো একটা মানে বৃহত্তর ন্যারেশনের কিছু জিনিসপত্র আপনি ক্রস চেক করার জন্য করতেছেন। তো সেখানে আমি বলতেছি যে ধরেন কেন এই কোয়েশ্চেনগুলো আমাকে ফেস করতে হবে, কেন এই কোয়েশ্চেনগুলো বামপন্থীদের ফেস করতে হবে? খুব একটা বামপন্থীদের বিষয়ে মানে যেমন ফরাদ যেটা বললেন খুব ইন্টারেস্টিং। তিনি একদিকে নিজামী আসাদের কার কথা বললেন? শহীদ আসাদ। হ্যাঁ, কে বললেন? মানে কে উনার জানাজা পড়াইছে বললেন? নিজামী। আচ্ছা, খুব ইন্টারেস্টিং যে আসাদ, বামপন্থীরা খুব খারাপ, বামপন্থীরা কুসুম বিরোধিতা করছে, কিন্তু ছাত্র ইউনিয়ন নেতা শহীদ আসাদ হচ্ছে আবার শহীদ আসাদকে ইউজ করে আবার হচ্ছে নিজামীর ক্ষেত্রে একটা ভ্যালিডেশন তৈরি করতে হচ্ছে। আমি সেজন্য দিই নাই। আচ্ছা, একটু বলতে পারেন আপনি, কিন্তু আপনার বলার ক্ষেত্রে আমি বলি না, আমরা এটা মেইনটেইন করি। সেটা হচ্ছে যে আসলে প্রশাসনে সিট দেবে কি করে? আমার মনে হয় আপনি সিট তো দেবে প্রশাসন। আমার মনে হয় আপনি গ্রুপটা ঠিকঠাক চেক করেন। এখানে ওই গ্রুপে দেখবেন ছাত্র দলের এডমিন আছে 3 জন, জেনারেল স্টুডেন্ট আছে
ছাত্র শিবিরপন্থী আছে, নরমালি বাইরের স্টুডেন্ট আছে, বা অন্য এরকম একটা গ্রুপ যে আছে এটা তো এখানে কি কোনো সিঙ্গেল লাইন আমাকে একটা চ্যাটিং এ দেখান যেখানে শিবিরের কেউ বলছে সিট দিব এই ওয়ার্ড আমাকে দেখাতে পারলে আমি রিপ্লাই দেব। আচ্ছা, আমি প্রোভাইড করব, আপনি স্বীকার করছেন একটা গ্রুপ আছে, কিন্তু সেটা জেনারেল স্টুডেন্টের, কিন্তু হ্যাঁ, কিন্তু সেখানে সিট তো দেবে প্রশাসন, এখানে স্টুডেন্টরা যেটা ঘটেছে সেটা হচ্ছে একজন ব্যাচ প্রতিনিধি সে প্রশাসনের সাথে আপডেট নিচ্ছিল কখন কি হবে না হবে, কখন ভাইবা হবে, এইসব আপডেট দিত। সেই সাপেক্ষে প্রশাসনের একটা ফিডব্যাক সেখানে দিয়েছে। এখানে এটা যদি আমাদের কেউ কোথাও সিট দিব, সিট দিচ্ছি, এটা করবো, এই ধরনের ওয়ার্ড শব্দ চয়ন করে আমাকে দেখাবেন, আমি এটা অবশ্যই। এরকমও অভিযোগ আছে যে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন মনিটরিং কমিটিগুলোতে শিবিরের যে আধিপত্য আছে সেটাও কিন্তু অভিযোগ আছে। স্পষ্টত কোনো হল এবং ব্যক্তিকেন্দ্রিক অভিযোগ থাকলে আমাকে জানালাম এটা সত্যি না আপনি বলছেন। আচ্ছা ঠিক আছে, আমরা এটা শুনবো। এখানে আরো একজন ছাত্র আছে ঢাকা ইউনিভার্সিটি, তার কাছেও শুনবো যে ধরনের অভিযোগ কেন আসছে, আর মেঘ মোল্লা এটা বলতে পারবে। কিন্তু তার আগে আরেকটি প্রশ্ন করি আমি। আপনি জানেন যে আব্দুল কাদের সম্প্রতি যে বক্সাসের সভাপতি সম্প্রতি যে অভিযোগটা করেছে, সেই অভিযোগটা হচ্ছে যে আপনার ছাত্রলীগের মধ্যে থেকে ছাত্র শিবির রাজনীতি করেছে, এবং সেক্ষেত্রে আপনারা বলছেন যেরকম স্লোগান ছিল যে একটা শিবির ধৈরা ধৈরা জবাই কর, সেক্ষেত্রে তাদের আর কোনো উপায় ছিল না। আমার প্রশ্ন হচ্ছে তাহলে তো ঢাকা ইউনিভার্সিটিতে কোনো সাধারণ শিক্ষার্থীই থাকতে পারতো না। ঢাকা ইউনিভার্সিটির 100% স্টুডেন্টসে কি ছাত্র লীগ করতো? 1%ও কি সেখানে সাধারণ শিক্ষার্থী ছিল না? আমরা যদি পরিচয় লুকাইতাম, আব্দুল কাদের আমাদেরকে শিবিরের সভাপতি হিসেবে চিনত না, বাকের নাহিদ ইসলাম তারা চিনত না। আমরা আমাদের অ্যাক্টিভিজমের সুবাদে, প্রতিবাদ জারি রাখার সুবাদে, কাজ কন্টিনিউ করার সুবাদে যেটুকু দরকার সেটুকু আমরা করতাম। দ্বিতীয়ত হচ্ছে যাদের ব্যাপারে আব্দুল কাদের স্পেসিফিক এক্সাম্পল দিয়েছে, প্রত্যেকেই পাল্টা রিপ্লাই দিয়েছে তার জায়গা থেকে। যেমন রায়হানুদ্দিন নামে একটা ছেলের ব্যাপারে বলছে যে রায়হানুদ্দিন এটা করে ছাত্রলীগ করতো, রায়হানুদ্দিন পরে পাল্টা রিপ্লাই দিয়েছে, এবং রায়হানুদ্দিন চ্যালেঞ্জও করছে আব্দুল কাদের আমার সাথে মুখোমুখি বসে। এটা তো আমরা শুনেছি যে ছাত্রলীগে যে ছিল ভিতরে ছিল, সেটা তো আমরা থেকে থাকে বাই কেস বলতে হবে। এখন আব্দুল কাদের 4টা এক্সাম্পল দিয়েছে, 4টা না 5টা এক্সাম্পল দিয়েছে, প্রত্যেকেই 10টা, ওকে 10টা হলে 10টা, যে কয়টা দিয়েছে প্রত্যেকেই পাল্টা চ্যালেঞ্জ দিয়েছে, তার সাথে বসতে চাই, যে কোনো জায়গায় বসতে চাই, এবং যা রিপ্লাই দিয়েছে। এখন হচ্ছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা নিজেরাই নিপীড়ন করেছে এবং ছাত্রলীগের সাথে সামিল হয়ে কখনো কখনো নিজেদের শিবির না এবং আরো বেশি ছাত্রলীগ এটা প্রমাণ করার জন্য অত্যাচার করেছে, সেটা একটি অভিযোগ। আরেকটি অভিযোগ হচ্ছে যে শুধুই ছাত্রলীগে ঢুকে থাকা। আমার কথা হচ্ছে যে ছাত্র শিবির তো সততা রাজনীতির কথা বলছে, ইসলামের যে নীতি সেই নীতি অনুসরণ করে রাজনীতি করছে, তাহলে তারা এই কৌশলটা কেন ফলো করেছে? না, বাস্তবতা দেখেন, বাস্তবতা হইলো যখন দেখব যে আমাকে অমুক হত্যা করে, আমার নেতাকে ক্রস ফায়ার দেয়, আমার সব অফিস বন্ধ করে দিছে, এবং আমি যখন দেখব যে আমার স্টাডি সার্কেল থেকে ধরে নিয়ে অস্ত্র মামলা দেয়, আমি যখন দেখব যে হচ্ছে আমাকে নিয়ে, আমাকে না পেলে আমার বাপকে ছাদ থেকে ফেলে দিয়ে ক্রস ফায়ার দেয়, আমি তাকে সমর্থন করতে যাব? তার মধ্যে আমি বর্ণচোরা গেম খেলতে যাব? এটা তো সাইকোলজিক্যালি কোনোভাবেই যাওয়ার কথা না। এবং এই ফ্রেমিংটা কেন হয়েছে জানেন? এই ফ্রেমিংটা হয়েছে যখন আপনি ছাত্র শিবিরের কোনো দোষ পান না, তাদের মতো কারোর মতো আমরা চাঁদাবাজি করি না, মদ গাঁজা খাই না, নারী কেলেঙ্কারি ঘটে না, দুর্নীতি করি না, ক্ষমতার লোভের পিছনে দৌড়াই না, আর কিছু যখন পান না, রাজনীতি যখন টেকে না, তখন এই ধরনের ফ্রেমিং। আচ্ছা, এটা কি শুধুই ফ্রেমিং কিনা? মেঘমল্লার বসুর কাছে একটু শুনি, এবং মেঘমল্লার বসু আপনি সংক্ষেপে একটু সময় দিবেন 10 সেকেন্ড। আপনারা কেন এই ধরনের কথা বলেন? হ্যাঁ 10 সেকেন্ড। সেটা হচ্ছে মেঘদা অনেকগুলো কনসার্ন পড়ছে আর কি। তো মেঘদাদের পলিটিক্সটা কোথায়? দুইটা প্রিন্সিপাল। একটা হচ্ছে টাচ করবি না পলিটিক্স, সেটা হলো যে কেউ একটা ভিডিও দেখছেন যে দুইজন মেয়ে বামপন্থী মেয়ে পুলিশে এভাবে ঝাপড়ায় পড়তেছে, পুলিশ ভদ্র হয়ে বসে আছে, তারপরে খাবলায় ঝাপড়ায় পড়তেছে, এই টাচ করবি না, টাচ করবি না। ঠিক আমাদের আগের প্রোগ্রামে ভাই উনি যেটা বললো যে হচ্ছে জাস্ট প্রতিবাদ করতে গেছে, এটা প্রতিবাদ করতে যায় না, এটা হচ্ছে টাচ করবি না পলিটিক্স, গিয়ে ঝাপায় পড়া, যে আমার কাছে আসবি না মানে আমি তোর উপরে ঝাপায় পড়বো, গাঞ্জাম বাঁধবেই, এটা হচ্ছে টাচ করবি না পলিটিক্স। এটা ওনারা কন্টিনিউ করছে 5 তারিখের পর থেকে। আরেকটা পলিটিক্স হচ্ছে ওই যে নরেন্দ্র মোদী দেখবেন ভারতে কোথাও কিছু বাদ দিতে চাইলে যে কোনো জায়গায় ওই যে পাকিস্তান দেখে এই মসজিদে একটা মন্দির বানাইতে হবে, এটা পাকিস্তানি, ওইটা বন্ধ করতে হবে, এটা পাকিস্তানি। এটা হচ্ছে মোদিবাদী সিনড্রোম। তো ওনারা এখন যেখানে যায় পাকিস্তানি খুঁজে পায়, এটা একটা মোদিবাদী সিনড্রোমের বহিঃপ্রকাশ। এখন কাউকে আউট করতে হবে, আর কোনো রাস্তা নাই, তাকে পাকিস্তানি ট্যাগ দিতে হবে। এই জন্য ছাত্র শিবির পাকিস্তানি, সাদিক কাইম পাকিস্তানি, তমুক পাকিস্তানি, যদিও উনি পরে সরি বলছে, কিন্তু এটা সাবকনসিয়াস মাইন্ডে আসা মানে এটা এমনি আসে না, এটা আমাদের ইন প্র্যাকটিস চিন্তা অভ্যাসে আসে, এটা হুট করে বহিঃপ্রকাশ হয়। আচ্ছা, এটা আসলে কি একটা ট্রিক্স কিনা শুধুই মেঘমল্লার বসু আমি আপনার কাছে শুনতে চাই। আবার অনেকে বলে যে বামপন্থী রাজনীতি যারা করে তাদের অনেকের ভেতরে, সবার না, অনেকের ভেতরে একরকম ইসলাম বিদ্বেষ কাজ করে, সেজন্যই আসলে এই জামাত
সত্যের বিরোধিতা করা, এরকম অভিযোগও আছে। আমার একটি প্রশ্ন এই জায়গায় আছে, আমরা দেখেছিলাম যে এর আগে এটা জায়গাটা বোধহয় কুমিল্লার বুড়িচরে একটা ইউনিয়নে ফজরের আজান দেওয়ার জন্য একজন ইমামকে পিটানো হয়েছিল, এবং এর প্রেক্ষিতে আপনি বলেছিলেন গুড জব। না, এটা আপনি যে স্ট্যাটাসটা দিয়েছে তাকে এটা লিংক দিতে বলে। এটা কি ফেক স্ট্যাটাস তাহলে? আমি আমার অতীতের বলা কোনো কথা নিয়ে কখনো এখানে এসে করতে যাব না। তো মানে এবং থ্যাংক ইউ এটা তোলার জন্য, কারণ এটা যে ফেক এটাও বলা দরকার ছিল। দ্বিতীয়ত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে যে ধরেন কোনো কিছু পছন্দ না হলে সেটাকে পাকিস্তানি ট্যাগ দেওয়া। আমরা তো পাকিস্তানি ট্যাগ এখানে ওখানে সেখানে দিয়ে বেড়াচ্ছি না। আমি খুব পার্টিকুলার একটা জায়গায়, খুব পার্টিকুলার একটা পয়েন্টে পাকিস্তানপন্থী নেতাদের সেলিব্রেট করার জায়গা থেকে আমরা তার বিরোধিতা করে বলছি যে জামাত শিবির পাকিস্তান। জামাত ইসলাম বলছি, ছাত্র শিবির তো এর আগেও 1 বছর 5ই আগস্টের পর থেকে তারা ক্যাম্পাসে প্রোগ্রাম করতেছে, তারা জুলাইয়ের প্রোগ্রাম করছে, তারা অনেক কিছু করছে। তাহলে অতীতে তো কোনো প্রোগ্রাম নিয়ে এরকম কোনো কিছু ঘটে নাই। তাহলে ছাত্র শিবির কোনো প্রোগ্রাম করতে গেলেই একটা কোনো ইস্যু না পায় এরকম করা হচ্ছে, এটা বলা ঠিক না। আর দ্বিতীয়ত হচ্ছে ছাত্র শিবিরের প্রচুর মানুষজনকে ছাত্রলীগের ফরমেশনের মধ্যে তো পাওয়া গেছে। আপনি ধরেন এখানে মুশকিলটা কি হয়, যেমন ফরহাদকে নিয়ে বলা হয় যে ফরহাদের হলে নাকি তার ছাত্রলীগের মানে পোস্টে ছিল, পরে উনি দেখালেন যে এই ফরহাদ সেই ফরহাদ না, কিন্তু ফ্যাকাল্টির যেই লিস্ট, সেই ফ্যাকাল্টি ছাত্রলীগের লিস্টে তো ফরহাদের নাম ছিল। ফরহাদ বলছেন অতীতে যে এটা যারা লিস্টে দিছেন, যারা কমিটিতে নাম দিচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করেন। এখন তারা তো ভারতে, তাদেরকে তো জিজ্ঞেস করতে পারবো না, কাজে আমার এটা ফরহাদকেই জিজ্ঞেস করতে হবে। তারা বাংলাদেশে আছে, নাইস। তো তাদের তো আমার তো জিজ্ঞেস করলে ফরহাদকেই জিজ্ঞেস করতে হবে যে কমিটিতে কেন আপনার লিস্ট আছে। এইটা খুব অপমানজনক। রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, যে এই 7-8 বছর 9 বছর তার সর্বোচ্চ দিয়ে এখানে আওয়ামী লীগ বিরোধী যে রাজনীতি সেটা এক জায়গায় করে গেছে। এখন সেটা আমার সংখ্যা কম দেখে আপনার কাছে সেটা কখনো একা একা সর্বাত্মক সরকার পতনের আন্দোলনে পরিণত হয় না, কিন্তু যে কোনো ঘটনায় আমরা আওয়ামী লীগ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্যান্স দেখাইছি। সো যখন আপনি বলতেছেন, আপনি আমাকে অ্যাকিউজ করতেছেন যে আমার পছন্দ না হলে আমি বলতেছি পাকিস্তানি, আপনি কিন্তু নিজেও আপনার সাথে রাজনৈতিক ভিন্নতার কারণে আওয়ামী লীগ যে আমলে আপনাদের অসংখ্য নেতাকর্মী, আমরা কি সাদিক কায়েমের ভিডিও দেখি নাই জয় বাংলা হাততালি দিতে 2018 সালের ভিডিও হলের ইয়েতে? তাহলে এখন এটা যদি আপনি আমাকে বলেন, অ্যাকিউজ করেন যে আমরা হচ্ছে ওই সময় কুসুম বিরোধিতা করছি, আমরা হচ্ছে আপনার অ্যাকচুয়াল কোনো বিরোধিতা করি নাই, ভাই আমি কি করছি না করছি সেটা তো হিসাব আছে। আপনি আমাকে বলেন যে যখন ছাত্র ইউনিয়নের কতজন ছেলে জেলে গিয়েছিল বা মার খেয়েছিল পুলিশ? আমাদের হচ্ছে, আমি যদি একদম অন দ্য টপ অফ মাই হেড মনে করতে পারি, আমাদের 8 জন কেন্দ্রীয় নেতা মাঝখানে 1 মাস জেলে ছিলেন। হচ্ছে ওই যখন কিনা লেখক মোশতাক মারা যান, সেই লেখক মোশতাক মারা যাওয়ার পরে আমরা হচ্ছে আপনার যে মিছিল করি, সেই মিছিল থেকে আমাদের গ্রেফতার করা হয়। ক্রসফায়ারের শিকার হয়নি। দেখেন আপনার সংগঠন আমার থেকে অনেক বড় সাইজের, সো আপনার সাথে আমার সংখ্যার হিসাবে মিলবে না। আপনার অনেক লোক মাশাআল্লাহ, কিন্তু কথা হচ্ছে যে মানে আপনি এই যে ধরেন আপনি আচ্ছা, আপনি ক্রসফায়ারে কতজন মারা গেছিল? আপনি ফরহাদ গত 8 বছরে এই বিভিন্ন রকম কোন আওয়ামী বিরোধী প্রোগ্রামে মানুষকে লজিস্টিক্স প্রোভাইড করা না, নিজে অ্যাপিয়ার করছেন, এইটা বলেন তো। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আমাদের সময় খুব কম, এটা উত্তরটা যেটা প্রশ্ন নিয়ে এসেছে আপনি খুব সংক্ষেপে বলেন। আমি আমার সেই স্কুল লাইফ থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী শত মিছিলে গেছি, ক্যাম্পাসে থাকাকালীন গেছি, এবং আমি যখন ছোট একেবারে মানে 9-10 পড়তেছি তখনও গেছি। আবার যখন একদম তুমুল গোলাগুলি চলতেছে, আমি চট্টগ্রাম শহরে অসংখ্য মিছিলের ফুটেজ এখনো পাবেন। চট্টগ্রাম মহানগরের উত্তরের জনশক্তি ছিলাম আমি তখন, বহু গেছি, এবং আমরা গুলিকে ভয় না পেয়ে গেছি। আমার চোখের সামনে আমার দায়িত্ব ক্রস ফায়ার দিয়েছে, পরের দিনও মিছিলে গেছি। এটা লাইফ আমার এটার মধ্যে দিয়ে গেছে। তো এটা মনে করিয়েন না যে হচ্ছে আমরা এরকম, মানে আমার নিজের দায়িত্ব ছিল কি স্টাডি সার্কেল থেকে উঠাই নিয়ে গিয়ে আপনার অস্ত্র মামলা দিয়েছে, পরের দিন মিছিলে গেছে, আমার চোখের সামনে ফায়ার করা হয়েছে। চট্টগ্রামের ঘটনা, ওসি প্রদীপ কুমার দাস তুই শিবির করা টান দিয়ে ধরে হচ্ছে গুলি করে হত্যা করছে দিন দুপুরে, এবং আরেকজনকে হত্যা করে তারপরে ড্রেনের পাশে নিয়ে ওই বন্দুকের নলা দিয়ে চোখ উপড়ে ফেলছে, তারপরে হচ্ছে কান ছিদ্র করে এখানে মানে ফুটো করে তারপর ড্রেনে লাশটা ফেলে দেওয়া। আচ্ছা ফরহাদ, আমরা শেষ করে দেব, আমাদের হাতে সময় বেশি নেই। আমি একটু জানতে চাই যে আপনারা তো অনেক প্রোগ্রাম করছেন, এত প্রোগ্রামের অর্থ যোগান দিচ্ছে কে বা কারা, কোথা থেকে আসছে? সম্ভবত এই রিপ্লাইটা এই শোতে একবার দেওয়া হয়েছে আমাদের, এবার তো অনেক আমাদের সৌভাগ্য যে হচ্ছে আমাদের 1977 থেকে শুরু করে এখন পর্যন্ত যে সংগঠনের যে যাত্রা, এই যাত্রায় আমাদের অ্যালামনাইরা আমাদের সবচাইতে বড় রিসোর্স। আমাদের অ্যালামনাই আমাদেরকে 3টা ক্ষেত্রে হেল্প করে। নাম্বার 1 হচ্ছে আমরা রাইট ট্র্যাকে আছে কিনা, আমরা পড়াশোনা, স্কিল ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো, ব্যক্তিগত উন্নয়ন, আমরা অধ্যয়ন কীভাবে দেখি সেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি এখান থেকে বের হওয়ার পরে
আমি আমার জীবনকে কিভাবে গড়বো, আমার ক্যারিয়ারটা কিভাবে ডেভেলপ করবো, এই প্র্যাকটিসিং লাইফ, সেখানে আমাকে আমার অ্যালামনাইকে আমাকে সামগ্রিক হেল্প করে, আমাকে বেড়ে তুলতে হেল্প করে। থার্ড হচ্ছে আমার রানিং অবস্থায় দায়িত্ব পালনের, যাতে আমার সকল কার্যক্রম বাস্তবায়ন ওনাদের থেকে যতটুকু হেল্প করা যায় ওনারা হৃদয় উজাগর। এটা কেন পারে জানেন আপা? পারে হচ্ছে আমার দলে এই ভয় নাই, আমাকে 1 কোটি টাকা দিলে 50 লাখ টাকা আমি মেরা দিব, 5 টাকা পকেটে নিব, 10 টাকা ওইখানে দিব, এই ভয় এখানে নাই। আমার হাইয়েস্ট ট্রান্সপারেন্সি আছে। আমার যদি 100 কোটিও দেন, ওই 100 কোটি টাকার দিকে আমার চোখ যাবে না। প্রোগ্রামটা হলো সেই প্রোগ্রামটা একটু শুনি যে আপনারা তো ইসলামের শরিয়া আইনের কথা আমরা জামাত থেকে শুনছি যে ইসলামের শরিয়া আইন অনুসরণ করবে যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, কিন্তু আমরা তো জানি ইসলামে মূর্তি বানানো এই জিনিসটা ঠিক অ্যালাউড না। ধারণা করে ঠিক আছে, কিন্তু ইসলাম যা বলছে সেই অনুযায়ী আমরা যে সোহরাওয়ার্দীতে দেখলাম মূর্তি বানানো হয়েছে, সেটা কি ঠিক আছে কি? আমি দেখি না মূর্তি বানানো জায়েজ নাই। এবং মূর্তি বানানোটা আমি না, আমরা দেখেছি রিকশাওয়ালার মূর্তি আছে এবং এই ঘটনাকে তুলে ধরার জন্য মূর্তি আছে, কিন্তু কনসেপ্টটা অ্যাপ্রিশিয়েট করছি। কিন্তু আপনারা যেহেতু ইসলামের শরিয়া আইনের কথা বলছেন, তাহলে সেটা সাংঘর্ষিক। সেটা এই কনসেপ্ট থেকে রাখা হয়েছে, যেটা হচ্ছে এটা আমরা জাস্ট 3 দিন এটা শো করা হবে, তারপর এটা নষ্ট করে দেওয়া হবে। এবং 3 দিনের শো করা হয়েছে, এটা চিত্র হিসাবে দেখানো হয়েছে, চিত্রপট হিসাবে, এবং পরবর্তীতে এটা ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা মূর্তি শরিয়া আইনের সাথে না গেলেও সেটা লঙ্ঘন করা 3 দিনের জন্য ঠিক আছে? না, বা শরিয়া আইন লঙ্ঘন করার কোনো চান্স নাই। এবং ওকে, শেষ করে দেব একদম। আমি একটু জানতে চাই, এই পোস্টটা মনে হয় মেঘমল্লর বসু, আপনি কথাটা বোধহয় 13 বছর আগে বলেন নাই, এটা সাম্প্রতিক সময়ের একটি নিউজ আমি দেখছি যে আপনি বলেছেন লাল সন্ত্রাস আপনাকে বলা হচ্ছে, এরকম একটি কথা বলার পর একমাত্র পথ হলো লাল সন্ত্রাস, প্রান্তিক জনগণের সুরক্ষার জন্য প্রতিরোধমূলক সহিংসতা। যতদিন আমরা শুধু প্রার্থনা সভা মিছিল করে যাব যা কখনো সহিংস হওয়ার ক্ষমতা রাখে না, ততদিন তুমি তোমার সাথীদের সুরক্ষিত করতে পারবে না। সহিংস হতে কেন হচ্ছে আপনাকে, কেন এই জিনিসটা? আমরা তো এটা ফরাসি বিপ্লবের সময় আমরা বলশেভিকদের কাছে শুনেছিলাম, তাই না? রেড টেররের কথা শুনেছিলাম সেই সোভিয়েত রাশিয়া। এখন আপনারা কেন এটা বলতে হচ্ছে? তার কারণ হলো, নাহলে তো আমার খালি মায়ের খাবার ছবি থাকবে, তখন আবার এটা নিয়ে পরে রিডিকিউল করা যাবে যে কুসুম আন্দোলন করছিল। মানে আমি আমার সর্বোচ্চটা দিয়েও তো আসলে আমি কি করতে পারবো? আমি সর্বোচ্চ মায়ের খায় মরে যেতে পারবো। সো আমি তো যদি রেজিস্ট করতে না পারি, আমার যে একটা হচ্ছে যে আমি রেজিস্ট করব, আমি হচ্ছে আমি সব জায়গায় সশস্ত্রতা করব না, আমি হচ্ছে সর্বোচ্চ নিজের আত্মরক্ষা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ভায়োলেন্স করব না, সেটা হচ্ছে প্রিন্সিপালের কোয়েশ্চেন। আমি বলছি বাকি যত পার্টি আছে, আপনার আওয়ামী লীগ, বিএনপি, জামাত, প্রত্যেকের সেই লোক আছে। বিএনপি থেকে যাদের এইভাবে গুম করেছে, তারপর খুন করেছে, বারবার জেলে নিয়ে গেছে, তারা কি লাল সন্ত্রাসের কথা বলেছিল? তারা লাল সন্ত্রাসের কথা বলে নাই, কারণ তাদের তো কনসেপচুয়ালি লাল সন্ত্রাসের সাথে কোনো কানেকশন নাই। আপনি যে বলছেন যে আপনাকে যে প্রসঙ্গে আপনি বলছেন যে লাল সন্ত্রাসের কথা, প্রথম সেকেন্ড লাইনের প্রথম ওয়ার্ডটা হচ্ছে ডিফেন্সিভ। 24 পরে এটা প্রয়োজন হলো। আমাদের সময় একেবারেই নাই, আমরা চাই যে আচ্ছা তাহলে আপনার সাথে এরকম পরে আলাপ করতে হবে। আমরা আপনাদের মধ্যে সুষ্ঠু রাজনৈতিক চর্চা দেখতে চাই, ট্যাগিং বন্ধ হোক সেটা দেখতে চাই। আমরা যে আদর্শ থেকে আপনারা গণঅভ্যুত্থানে সবাই একসাথে সামিল হয়েছিলেন, সেই লক্ষ্যে অভিষ্ট থাকেন, সেই প্রত্যাশা রাখছি, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। দুজনকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী শনিবার ঠিক রাত 10টায়। ভালো থাকুন সবাই।